সংবিধান ও আরপিও মেনে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিদ্যমান আইনে পিআরের কোনো বিধান নেই বললেন সিইসি। যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে সেই জিনিসটা নিশ্চিত হতে চাই। এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এই জন্য 2-1 হয়তো সময় লাগবে। পিআর চাওয়ার উদ্দেশ্যই হলো দেশে অনৈক্য সৃষ্টি, মন্তব্য সালাউদ্দিনের। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলছে জামায়াত। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কুষ্টিয়ার মানবতা বিরোধী অপরাধে ইনুর বিচার শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চলছে সাক্ষ্য জেরা। দুর্গোৎসবে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেনাবাহিনীর। ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। মাত্র 10 টাকায় পূজার বাজার পেল 500 পরিবার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, সংবিধান ও আরপিও মেনে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিদ্যমান আইনে পিআরের কোনো বিধান নেই। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, আরও তথ্য যাচাই বাছাই চলছে। দুপুরে নির্বাচন ভবনে হওয়া এক ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোটের প্রস্তুতি জোরে সোরে চলছে। তাছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে যাওয়া প্রধান উপদেষ্টাও বারবারই বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। নাসিরউদ্দিন আরও জানান, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য, পরে চেয়েছে এনসিপি, ফলে কাউকেই শাপলা প্রতীক দেওয়া হয়নি। সিইসি বলেন, শাপলা না দিলে কিভাবে নির্বাচন হয়? সার্জিস আলমের এমন বক্তব্য হুমকি মনে করছে না কমিশন। বলেন, রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, কমিশন তার কাজ করে যাবে। আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর আমি না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে। আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। তো আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের তো অপেক্ষা করছে কি জন্য? অপেক্ষা তো নাই। দর্শক, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার কাছ থেকে সেখানকার খবর জানবো। সবুজ, ব্রিফিংয়ে পিআর পদ্ধতি, নতুন দলের নিবন্ধন, প্রতীক ইস্যুতে কি জানালেন ইসি, জানাবেন বিস্তারিত। ইশরাত, মূলত দীর্ঘদিন কানাডা সফর শেষে ফিরেছেন সিইসি এবং এই কারণেই মূলত তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই কানাডা সফরে তিনি বিভিন্ন প্রবাসীদের সঙ্গে কথা বলেছেন। প্রবাসীদের ভোট সহজীকরণের বিষয়টি নিয়ে তিনি সেখানে কথা বলেছেন। মূলত সেই বিষয়গুলি আজকে গণমাধ্যমের সামনে তিনি তুলে ধরেছেন এবং প্রবাসীদের এবার ভোট নেওয়া হবে সেই জায়গাটিতে তিনি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি নতুন দলের যে নিবন্ধন প্রক্রিয়াটি সেই বিষয়ে কথা সাংবাদিকরা মূলত তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে যেসব দল নিবন্ধন চেয়েছেন তাদের যাচাই বাছাইয়ের যে কাজটি, তারা যে সব তথ্য দিয়েছেন সেই সব তথ্য একেবারে নিশ্চিত কিনা, সত্য কিনা সেই জায়গাটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। শুধু যে গোয়েন্দা রিপোর্ট সেটি নয়, তারা অন্যভাবেও তাদের মতো করে সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো ঠিক আছে কিনা। সে কারণে একটু সময় লাগছে এবং এটি খুব তাড়াতাড়ি, অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যেই এই নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করা হবে। এর পাশাপাশি প্রতীক নিয়ে একটি কথা চলছে
শাপলা প্রতীক, অর্থাৎ নতুন তরুণদের যে দলটি তারা শাপলা প্রতীক চেয়েছে, সেটি নিয়ে আসলে একটি তাদের যে মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি একটি বলেছেন যে শাপলা প্রতীকেই দিতে হবে, অথবা নির্বাচন কিভাবে হয় সেটিকে আসলে হুমকি মনে করছেন কিনা। সিইসি সরাসরি বলছেন যে রাজনীতিবিদরা নানা সময় নানাভাবেই কথা বলেন, সেটি আসলে তারা শোনেন, কিন্তু তাদের যে আইন অর্থাৎ যে আরপিও, সেই আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করবেন এই নিবন্ধন প্রক্রিয়াগুলোতে। এবং তিনি এই বিষয়টি আগেও বলেছেন যে এই আগে এনসিপির আগে নাগরিক ঐক্য এই প্রতীকটি চেয়েছিল, তাদেরকেও দেয়া হয়নি, এবং কেন দেয়া হয়নি সেটির ব্যাখ্যা নির্বাচন কমিশন সচিবের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটি নিয়ে আর তিনি নতুন করে কোনোভাবে কথা বলতে চাননি। তারপরেও যেহেতু এনসিপির পক্ষ থেকে নতুন করে একটি চিঠি দেয়া হয়েছে, সেই চিঠি তারা বলছেন যে কমিশনের যারা রয়েছেন কমিশনে এটি নিয়ে কথা হবে, তারপরে তাদের মতো করে তাদের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কথা হবে। সিইসিকে প্রশ্ন করা হয়েছিল যদি পিআর পদ্ধতিতে অর্থাৎ নিম্নপক্ষে যেহেতু পিআর পদ্ধতি নিয়ে আসলে একটি দল মাঠ পর্যায়ে, শুধু একটি দল না বেশ কয়েকটি দল মাঠ পর্যায়ে আন্দোলনে নেমেছে, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে যে সময়সীমা রয়েছে বা ফেব্রুয়ারির মধ্যে করার যে কথাবার্তা চলছে সেটি আসলে সম্ভব হবে কিনা। সেক্ষেত্রে সিইসি যেটি বলছেন যে আরপিও বা যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হয় তাহলে আরপিও বা সংবিধানও আসলে বদল করতে হবে বা সংশোধন করতে হবে, সেটি আসলে পরের সিদ্ধান্ত। এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে ফেব্রুয়ারি ধরেই সর্বোচ্চ শক্তি দিয়ে তারা, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কথাবার্তা চলছে সেটিকে সময়সীমা ধরেই আসলে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে। কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক অরাজনৈতিক অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না, সরকারকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা করেই আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। দেশে পিআর হলে শেখ হাসিনার তুলনায় বড় ফ্যাসিস্ট সরকার জন্ম হবে, এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি ফ্যাসিবাদ ফেরাতে কাজ করছে জামায়াত। রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়ায় আনুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতির দাবি। একই সময় 7টি রাজনৈতিক দল এই ইস্যুতে কর্মসূচি পালন করলেও জামায়াত যে নেতৃত্ব দিচ্ছে তা অনেকাংশেই স্পষ্ট। অবশ্য গোড়া থেকেই পিআরের বিরুদ্ধে বিএনপি সহ অধিকাংশ দলের অবস্থান। সাম্প্রতিক এক জরিপে উঠে আসে পদ্ধতিটি সম্পর্কে 56% ভোটারের ধারণা না থাকা তথ্য। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলো বেশি আসনের আশায় পিআর চাচ্ছে, এর মাধ্যমে অনৈক্য আর অস্থিতিশীল সরকার গড়তে চায় তারা। অথচ সংবিধানে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের স্পষ্ট বিধান রয়েছে। কেউ বলছে সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নেই, বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে, কিন্তু পিআরে হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নেই সংবিধানে। এতদিন আমার পাশে বসছিলেন, আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে, তো আমি সেই জন্য বলতে চাই সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য নিয়ে গঠিত হইবে। শুধু পিআর নয়, কয়েকটি দলের সাথে বিএনপির অবস্থানগত দূরত্ব জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও। তাই সাংবিধানিক ধারাবাহিকতা অটুট রাখার পরামর্শ সালাউদ্দিন আহমদের। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠায় মরিয়া জামাতে ইসলামী। 2008 সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিল সেদিন, তারা না হলে ইন্ডিভিজুয়ালি করবে। এখন আবার তারা স্বরূপে, সমূর্তিতে
বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপরই তিনি জানান, আসনের তুলনায় বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী কয়েক গুণ বেশি, তবে শীঘ্রই চূড়ান্ত হবে মনোনয়ন। জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরে দলের পাশাপাশি গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দিবেন এমনটাও জানান তিনি। পরে জিয়া উদ্যান থেকে ফার্মগেট পর্যন্ত র্যালি করে ডিফেবের সদস্যরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। চীনের প্রতিনিধি দলকে কথা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এর আগে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝো পিংজিয়ান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গোলাম পরোয়ার জানান, বাংলাদেশ চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত আমির। ঝো পিংজিয়াং বলেন, চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের, সামনের দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Our diplomatic relations 5 decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. China is committed to the policy of good neighborliness and friendship. ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। কুষ্টিয়ায় 7 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8টি মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দাখিল করার প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণহত্যায় শেখ হাসিনার অন্যতম পরামর্শক ও উস্কানিদাতা ছিলেন 14 দলের এই নেতা। 29 সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সকালে সাক্ষ্য গ্রহণ হয় চানখারপুলে 6 জন হত্যা মামলা ও আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলারও। আন্দোলন ঠেকাতে কুষ্টিয়ার কৌশলই যেন ছিল পুরো দেশের চিত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলন দমন করার অভিজ্ঞতা শেখ হাসিনাকে শোনাচ্ছেন। জাসদের ইনু দিচ্ছেন আরো কঠোর হওয়ার পরামর্শ। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ আর গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যই ছিল তার রাজনৈতিক অস্ত্র। আমাদের ফর্মাল চার্জ, সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোন আলাপ আদালতে শোনানো হয়। এর পরপরই ট্রাইব্যুনাল 2 আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে 2টো ফোন আলাপ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থান করেছিলেন। সেই 2টো ফোন আলাপ আমরা বিশেষজ্ঞের মতামত সহ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অনারেবল ট্রাইব্যুনালের কাছে ফোন আলাপের ট্রান্সক্রিপশন অর্থাৎ কথোপকথনের বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করেছি। চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি জানান কে নির্দেশ দিয়েছিল গুলি চালাতে আর কারা সরাসরি গুলি ছুড়েছিল। যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন।
কিন্তু তিনি গুলি করেননি। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রদত্ত ক্ষমতা বলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সকালে পুরান ঢাকার ওয়ারি ও ড্যামরা অঞ্চলের পূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এই হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। এ সময় বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতারা পূজাকে ঘিরে নিজেদের পরিকল্পনা ও সমস্যার কথা তুলে ধরেন। তবে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানান তারা। শুরু হয়েছে ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, সাজতে শুরু করেছে মণ্ডপ। দুদিন বাদে শুরু হবে সনাতন ধর্মের সার্বজনীন এই মহোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বরাবরের মতো মণ্ডপে মণ্ডপে চলছে টহল, নিরাপত্তা তল্লাশি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন সহ কয়েকটি পূজা মণ্ডপে নিরাপত্তা পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর টহল দল। পরে 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড পরিচালিত ক্যাম্পের অধীনস্থ এলাকার মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা ঘিরে নিজেদের এলাকার বিষয়ে মতামত তুলে ধরেন মণ্ডপ কমিটির নেতারা। ওয়ারি পুজোতে একটু ট্রাফিক ব্যবস্থাটা যেমন ভালো করা হয়, দোকান মানে ওরা খাওয়া দাওয়া এগুলা মানে বিক্রি করে, ওইখানে আমরা মানে পূজা চলাকালীন মানে ওইখানে একটা যানজট হয়ে যায়। এখন অ্যাক্সিডেন্ট বলা যায় না, তারপরও আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকলে এবং এই যদি থাকে আপনাদের নিশ্চয়ই আমরা সে সুন্দরভাবে আমাদের পূজা অনুষ্ঠান আয়োজন করতে পারবো। যে কর্মকর্তা বৃন্দ তাদেরকে দিয়ে আমাদের এই মহারাজের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং সবসময় খোঁজ নিচ্ছেন, আমি কোনো ত্রুটি দেখতে পাইনি। নেতাদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান সেনা কর্মকর্তারা। এ সময় পূজার নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে উল্লেখ করেন তারা। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। কারো কোনো ধরনের উস্কানি, গুজবে কান না দেওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বলবো অন্যরকম এক বাজারের কথা, যেখানে 50 পয়সায় বিক্রি হয় 1 কেজি চাল, আধা কেজি সুজি কিংবা আধা কেজি লবণ। মাত্র 1.5 টাকায় পাওয়া গেল 2 কেজি আটা, 2 কেজি ময়দা, 1 কেজি মুসুরের ডাল। এখানেই শেষ নয়, মাত্র 3 টাকায় মিলল 1 লিটার তেল, লুঙ্গি, শার্ট, মেয়েদের ফ্রক। এমনই অবাক করা দামে বিদ্যানন্দ আয়োজন করেছে 10 টাকায় পুজোর বাজার, যেখানে নির্ধারিত 500টি দরিদ্র পরিবার পেল পূজার অনুষঙ্গ কেনার সুযোগ। বাচ্চাদের জন্য পুজোয় নতুন পোশাক উল্টে পাল্টে দেখছেন ক্রেতা। এই স্টলে বাচ্চাদের শার্ট প্যান্ট মিলছে 2 টাকায়, 3 টাকায় পাওয়া যাচ্ছে শার্ট, ফ্রক, লুঙ্গি আর শাড়ি ও মেয়েদের টু পিস বিক্রি হচ্ছে মাত্র 4 টাকায়। পোশাকের স্টলে ছোটদের জন্য কেনাকাটা করলেন বেশি। আদরের নাতি নাতনির জন্য ফ্রক, শার্ট, প্যান্ট, টু পিস কিনলেন দাদা দাদিরা। কেউ আবার আত্মীয়কে উপহার দিতেও সংগ্রহ করলেন উৎসবের পোশাক। আমি অনেক খুশি হলাম, এই যে আমি এই দামে যে চাচ্ছি, উনি অনেক গরিব, ওনাকে আমি দেব। কাগজের টাকা দিচ্ছে, 1 টাকা লেখা আছে, হ্যাঁ আমরা 1 টাকা বাজার বল করতেছি। চাল, ডাল, তেল কিনেছে আমার জন্য একটা জামা। কেউ নাতির কাপড় চোপড় নিচ্ছে, কেউ হচ্ছে নিজের ছেলে মেয়েদের কাপড় চোপড় নিচ্ছে। আগে তো একটু মন খারাপ ছিল, কিছু পায় না, কোনো জায়গায় কিছু দেয় না। এখন তো বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে দেয়। অবাক করা এই বাজারে আধা কেজি সুজি, বিস্কুট ও 1 কেজি লবণের দাম ধরা হয়েছে মাত্র 50 পয়সা। 1.5 টাকা দরে পাওয়া গেল 2 কেজি আটা, 2 কেজি ময়দা, 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 1 ডজন ডিম, মাত্র 3 টাকায় 1 লিটার তেল। এই বাজারে কেনাকাটা করতে পেরে যার পর নাই খুশি আগতরা। একটা শাড়ি, একটা তেল, 1 প্যাকেট চিনি, একটা বিস্কিট, একটা 1 লিটার বোতল তেল নিয়েছি, এখনো লেনি, এখনো 4 টাকা বাকি আছে। খেয়াল লিখে, কিনে লিখে, তেল লিখে, ডাল লিখে।
আপনার একটা নাতি থাকলে কি করতো, সাথে সাথে ধরে ধরে বাজারটা করে দিত, জাস্ট ওই প্রক্সিটা দিচ্ছি। অনেক ভালো হইলো, যারা দিল আল্লাহ আরো বেশি কইরা দাও। এই অসম্ভবকে সম্ভব করেছে বিদ্যানন্দ। আসন্ন পূজা উপলক্ষে 500 দরিদ্র পরিবারকে সহযোগিতা করেছে সংগঠনটি, যেখানে লাইনে দাঁড়িয়ে হাত পেতে অনুদান নেওয়া নয়, বরং বাজারে ঘুরে নিজের পছন্দের পণ্য কিনে নেওয়া অতি কম মূল্যে। তাদের যে সন্তানেরা আছে, শিশুরা আছে, তারা সারা জীবন দেখছে কি তাদের বাবা মা কোনো একটা ত্রাণের লাইনে কিংবা ট্রিসিবির লাইনে দাঁড়িয়ে আছে, কিংবা আরেকজন থেকে চেয়ে নিয়ে খাচ্ছেন অথবা ভিক্ষা করতেছেন। তো কিন্তু আজকে হঠাৎ করে একদিন ওরা দেখবে কি ওদের বাবা মার হাত ধরে এসে ওরা রঙিন কাপড় কিনে দিচ্ছে, তাকে তার পছন্দ মতো একটা বিস্কিটের প্যাকেট কিনে দিচ্ছে, কিংবা চিনি কিনে দিচ্ছে, একটা ব্যাগ কিনে দিচ্ছে। আজকের জন্য কিন্তু তার বাবা মা তার কাছে একজন সুপার হিরো। বাজার সদাই শেষে ফিরতি পথে মিষ্টি মুখের ব্যবস্থায় গোটা আয়োজন যেন পেল পূর্ণতা। হাত ভর্তি পুজোর বাজার আর চোখে মুখে তৃপ্তি ভরা কৃতজ্ঞতা নিয়ে ফিরলেন বাড়ি। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব কর্মকর্তারা। দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। এ সময় সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি। আশ্বাস দেন পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়ার। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে লালমনিরহাটের গোশালা সোসাইটি মন্দির পরিদর্শন করেছেন র্যাব 13-র কর্মকর্তারা। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মতবিনিময় সভায় অংশ নেন তারা। জানান যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব। এদিকে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন করেছেন র্যাব কর্মকর্তারা। পরে সেখানে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কর্মকর্তারা জানান জেলার 582টি মণ্ডপ এবং মন্দিরে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র্যাব। অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাবে সাইবার মনিটরিং টিম। রাজধানীর দারুস সালাম এলাকায় শাহিন নামের এক যুবককে পিটিয়ে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে চোর সন্দেহে শাহিন ও তার 2 বন্ধুকে মারধর করে নদীতে ফেলে দেয় স্থানীয় ব্যবসায়ী দীপু গ্রুপের লোকজন। পরে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। দারুস সালাম থানা এলাকার গাবতলী ঘাটের দ্বীপনগর, এখানেই নোঙর করা ছিল একটি জাহাজ। এই জাহাজেই গেল মঙ্গলবার রাতে 3 যুবককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করার অভিযোগ এলাকাবাসীর। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে নদীতে ঝাঁপ দেন তারা। এদের মধ্যে শাহিন নামে এক যুবকের মরদেহ নদীতে পাওয়া যায়। আন্দাগুন্দা যেভাবে পারছে বাইরে এসে বাড়ানোর পরে ধরে পানিতে ধাক্কা মেরে ফালাইয়া দিছে। তো একজন সাঁতার জানে না, সেই লোকটা বলতেছে যে ভাই আমার বাঁচান, আমি সাঁতার জানি না। কিন্তু ওর সাথে যেই লোকটা মার খাইছে ও বলছে যে ভাই আমার একটা রশি দেন, ওই লোকটা সাঁতার জানে না, মারা যাইতেছে, রশিটা দেন, আমরা ওকে একটু উড়াই, বাঁচানোর চেষ্টা করি। কিন্তু ওরা বলছে মরে যাক। যারা মারছে ওরা বলতেছে যে ওরা আরও মার, ইট ফিকা মার আরও মাথায়। ওরা মারার পরে আরেকজন ছিল, 3 জনের ভিতরে এখন বর্তমানে একটারা পাওয়া যাইতেছে না। তারপরে বলছে যে আমরা এটি করি নেই, আমরা এটি ধরিও নেই, কিছু করিও নেই, তারপরে ওরা মানে নেই। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে দীপু গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা চোর সন্দেহে তাদের মারধর করে নদীতে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে দীপুর গ্রেফতার দাবি করেন নিহতের স্বজনরা। দীপুর কিশোর গ্যাংরা জড়িত আছে, এটা সামনাসামনি অনেকে বলতে পারতেছে না। এটা আমি আজকে লাইভ দিতেছি, গতকালকে লাশটা তো আমারও বইরা থাকতে পারে। কোন জায়গা আমার বাইরে মারা হয়েছে, কোনো অন্ধকার জায়গা, এমন আরো হাজারো মার মুখ খালি হয়েছে, কেউ হাত ভাঙ্গে, কেউ পাও ভাঙ্গে, এমন হয়। এই 1-1.5 মাস আগে মনে করেন একটা ছেলেরে মাইরা এই নদীতে ভাসা দিছে। পুলিশ জানায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হত্যার ঘটনায় দীপুর 3 সহযোগীকে এলাকাবাসী মারধর করে থানায় দিয়েছে। 23 তারিখ দিবাগত রাত্রে 2 জনকে ছিনতাইকারী শব্দে মারধর করছে, পানিতে ফেলে পড়ে গেছে, একজন বেঁচে গেছে, পরে একজনের লাশ আজকে পাওয়া গেছে। আমরা লাশ পোস্টমর্টমে পাঠিয়েছি। স্থানীয় লোকজন কয়েকজন আটক করে দিয়েছে, আমরা যাচাই বাছাই করছি। দীপনগর এলাকায় দীপু গ্রুপ ও এলাকাবাসীর মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকারের মেয়াদকালে সারের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষি মন্ত্রণালয়ের 1 বছরের সাফল্য, অর্জন ও অগ্রগতি নিয়ে সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা জানান। আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না,
এই জন্য আমরা প্রথম দিকটা কিছুটা অসুবিধায় পড়েছি, কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সবকটা পেমেন্ট করা হয়ে গেছে। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে।